বাসা থেকে বের হতেও আজকাল ভয় লাগে, যেন ভয় নয়, গুরুতর ভয়। একজন প্রশাসনিক কর্মকর্তা মানুষের জন্য সাহসের হবে তা না, আমার জন্য এই বস্তুটা একটা ভয়ানক ব্যাপার। আমরা সরকারি কোয়ার্টারে থাকি। আমার বাবা একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। সেই সুবাদে সরকারি কোয়ার্টারের সুযোগ সুবিধা ভোগ করছি আমরা। অবশ্য টাকা পয়সা তো যাচ্ছেই, তবুও সরকারি কোয়ার্টার একটা অন্যরকম কিছু। আসল কথায় আসি, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসছেন। এতদিনে জানতাম সে বুড়ো টাকলা বউ বাচ্চা সমেত মানুষ, তবে আমার ধারণা ভুল প্রমাণ করে এক সুদর্শন যুব পুরুষ, যাকে দেখে প্রথম দেখাতেই ক্রাশ আমাকে খেতে হয়েছে। যখন শুনলাম সে অবিবাহিত, তখন যেন হাতের আকাশে চাঁদ পেলাম। রোজ সকালে কলেজ যাওয়ার আগে সেজে গুজে তার বাসভবনের সামনে দিয়ে হাঁটতাম, তবে তার হদিশ পেতাম না। এইভাবেই দিন যাচ্ছিল। একদিন আমাদের কলেজের সিনিয়র ভাই আমার পথ আটকে ধরলেন, একদম রোডে। সেখান থেকে সোজা রাস্তাতে আবার ক্রাশের বাসভবন। তো আমাকে তিনি প্রপোজ করলেন। আমার তখন মাথায় শুধু একটাই নাম কিলবিল করত, নায়েব সাখওয়াত। অত্যন্ত জোর গলায় আমি সেই সিনিয়র ভাইকে রিজেক্ট করলাম, এটা বলে যে, আপনি জানেন আপনি কাকে এমন প্রস্তাব দিচ্ছেন? কাকে আবার? তোমাকেই তো। আমি কি সেটা জানেন? না জানার কি আছে, অবশ্যই জানি। হুম, আপনি কিছুই জানেন না। জানলে এমন দুঃসাহস দেখাতেন না। আমার বিয়ে ঠিক করা আছে। কার সাথে সেটা জানেন? কি বলছো? বিয়ে? কার সাথে? এই তো দেখলেন, আপনি কিচ্ছু জানেন না। এই উপজেলার নির্বাহী অফিসার আমার হবু বর। আমরা অতি শীঘ্রই বিয়ে করতে চলেছি। মানে? কি বলছো এসব? বিশ্বাস করি না আমি। বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার, তবে আপনাকে সাবধান করা আমার মানবিক কাজ ছিল। আমার উনি জানলে কিন্তু খবর দেবে। ভাবসাব নিয়ে সেদিন চলে এলাম। পরদিন আর বাসা থেকে বের হইনি। সমস্যা হলো শনিবারে। শনি আসলেই আমার জন্য কাল ছিল। আমার সর্বনাশের শুরু তো তখন থেকেই। বান্ধবী প্রত্যাশার জন্মদিনও ছিল সেদিনই। সবাই ঠিক করলো কালো শাড়ি পরবে। আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো। কালো শাড়ি, তাও আবার জন্মদিনে। খুব সুন্দর করে সেজে, খোপায় বেলি ফুল লাগিয়ে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে, গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাহিরে বের হলাম। বাসা থেকে বের হয়ে সামনের বিল্ডিং পার করার সময় দোতলা থেকে সবুজ ভাইয়ের গলার আওয়াজ শুনলাম। সে ডাক দিয়েছিল আমার নাম ধরে। আমি ওপরের দিকে তাকাতেই বলল, কি ব্যাপার পত্রলেখা? এমন শোকাবহ বেশে কোথায় যাচ্ছ? এখন তো শোকের মাস না। এই লোকটাকে আমার বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। দেখলি এমন টিপ্পিনি কেটে কথা বলে। আমি মৃদু হেসে বললাম, আমার এই বিল্ডিং পার করতে সব সময় শোক শোক ভাব লাগে। আজ শোকের চিহ্ন হিসাবে এই পরিধানটাই পরলাম। কেন কেন? এই বিল্ডিং এ কি করেছে? বিল্ডিং আর কি করবে? বিল্ডিং এর দোতলায় একটা কাক থাকে সব সময়। আসতে যেতে তার কা কা শুনি। দাদি বলে কাকের ডাক অশুভ, শোক বয়ে আনে। তাই আর কি। তা চলি ভাইয়া, আমার আবার সময় নেই গপ্প করার। সবুজ কাকের মুখটা তখন দেখার মতো ছিল। এবার ক্রস করব আমার ক্রাসের বাড়ি। এই রাস্তা দিয়ে হাঁটলেও গায়ে প্রেম প্রেম হাওয়া লাগে। আমি সারা বাসায় চোখ বুলাতে বুলাতে হেঁটে যাচ্ছি। তখনই আমার ডান পাশ থেকে একটা রুক্ষ গম্ভীর স্বর শোনা গেল। আমি ফিরে তাকালাম। ওমা, এ তো দেখছি ক্রাশ মহাশয়। উনি কি এইমাত্র আমাকে এই মেয়ে বলে ডাকলেন? ক্রাশ নারকেল গাছের ছায়াতলে দাঁড়িয়ে আছে। আমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম। উনি কি ডেকেছেন? কিছুই বুঝতে না পেরে পরে আর পাত্তা দিলাম না। মানে কেটে পড়াই বুদ্ধিমতির কাজ হবে, এইভাবে আমি দ্রুত গতিতে পা চালাতেই পিছন থেকে আবারও ডাক এলো, তোমাকে যে আমি ডেকেছি শুনতে পাওনি? এবার আমার ভীষণ রকম হাত পা কাঁপতে থাকে। ভয় হয়, এই লোক আমাকে হঠাৎ কেন ডাকছে? আমি মৃদু পায়ে হেঁটে তার সামনে গেলাম। সে বলল, পালানোর সময় তো ভালোই পা চলছিল, তা এখন এত ধীরে কেন? আমি চুপ করেই রইলাম। আশেপাশে এখন কেউ নেই। সকাল 8টা বাজে। সবাই যার যার বাসায় আছে, তৈরি হচ্ছে নিজের কর্মস্থানে যাওয়ার জন্য। সবারই তারা। এদিকে কারো লক্ষ্য করার কথাও না। চুপ করে আছো কেন? এখনই বড় বড় কথা কই গেল? তুমি আশেপাশে কি খবর ছড়াচ্ছ? আমরা নাকি এঙ্গেজড, বিয়ে হবে সামনে? এ ব্যাপারে তো আমি কিছু জানি না। কখন হলো এত কিছু? আমি আকাশ থেকে জমিনে পড়লাম। বদমাইশ শিহাব, তবে কি এটা পাবলিসিটি করে দিল?
আর সেটা এত দ্রুত এই লোকের কানেও এসে গেল। আমি চোখ তুলে লোকটার দিকে আবারও তাকালাম। তার তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকেই। আমি বললাম, ছি ছি, এসব কি বলছেন? আমরা বিয়ে করব কেন? আপনি কত বড় মানুষ। কত বড় মানুষ বলতে কি বোঝাতে চাইছো? আমি বুড়ো মানুষ? আরে ছি ছি করছো? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে পারছি না। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানো তো কিছু? আপনাকে আমি বুড়ো বলিনি। আমি বলতে চাইছি আপনি হচ্ছেন একজন বড় মাপের মানুষ, উচ্চ পদস্থ কর্মকর্তা। আপনার সাথে আমার কেমন কি? কেন? আমার সাথে কি কিছু হওয়া মানা নাকি? আপনি ভুল বুঝবেন না। আমি আমার দোষ স্বীকার করছি। কলেজের সিনিয়রের ঝামেলা থেকে বাঁচার জন্য কেবল বলে ফেলেছিলাম যে আমি আপনার, না মানে আপনি আমার। কিসের তুমি আমার আমি তোমার? সরি, এখানেও ভুল হলো। আপনি যা শুনেছেন সব ভুল। মাফ করবেন ভাইয়া। কিসের ভাইয়া? কে তোমার ভাইয়া? ও সরি স্যার, মাফ করবেন। আর এই ভুল হবে না। কি ভুল? মানে আপনাকে কোনো কিছুতে জড়াবো না। জড়িয়েই তো ফেলেছো, এখন আর কি করার? বাসা কোনটা তোমার? জি। বাসা কোনটা? কোন বিল্ডিং? কত নাম্বার ফ্লোর? বলছি তো ভুল হয়েছে। আব্বুর কাছে বিচার দিয়েন না। দেখা গেল আমার পড়ালেখা বন্ধ করে দেবে, বিয়ে দিয়ে দেবে। বেশি কথা বলবে না একদম। বাসা কোনটা সেটা বলো। কাঁদো কাঁদো গলায় বাসার ঠিকানা দিলাম। তারপর তিনি বললেন, এই সকালবেলা এমন সেজেগুজে কোথায় যাচ্ছ? বান্ধবীর জন্মদিনে। এত সকালে? জি, আমরা ঘুরতে যাব তো তাই। কলেজ ফাঁকি দিয়ে এসব করো? না না, আজকে বান্ধবীর জন্মদিন, বাসায় বলেছি। কখন ফিরবে? এবার একটু বিরক্ত হলাম। এত প্রশ্ন কেন? আমি কি কোনো আসামি নাকি? যত্ত সব। বিকেল হবে। এত সময়? একটু সময় তো হবেই। ছেলে বন্ধু আছে? জি। কি? কয়জন? 4 জন। মেয়ে? 4 জন। সব প্রেমিক প্রেমিকা? জি। প্রেমও করো? না না, আমি না। কি তুমি না? মানে আমি প্রেম করি না। আমি আর রিহান সিঙ্গেল আমাদের গ্রুপে। এই রোদে দাঁড়াতে আর ভালো লাগছিল না। সূর্যের তেজ বাড়ছে। সে তো ছায়াতে আরামে আছে। আমি যে ঘেমে যাচ্ছি। জানি না সাজ ঠিক আছে কিনা। আমি তাহলে যাই? ধরে রেখেছি? না না, তা হবে কেন? তবে যাচ্ছ না কেন? জান হাতে নিয়ে পালিয়ে আসতেই আবার ডাক এলো। আমি পিছন ফিরে বললাম, জি, আর কিছু বলবেন? তোমার নাম কি? পত্রলেখা কবির। বাবার নাম কি? মির্জা ইমদাদ কবির। তার প্রশ্নের ধরন দেখে বললাম, আপনি কি আব্বুর কাছে বিচার দেবেন? এত কথা তোমাকে বলার তো প্রয়োজন বোধ করছি না। কথাটা বলেই সে হনহন করে নিজের বাসার দিকে চলে গেল। আমার বেশ গায়ে লাগলো অপমানটা। আমি তাকে কত কিছু বললাম অপ্রয়োজনে, আর সে নাকি আমাকে কিছু বলার প্রয়োজন মনে করে না। ইউএনও হয়েছে বলে মাথা কিনে নিয়েছে। যা বিটকেল, তোর নাম ক্রাশের খাতা থেকেই কাটলাম। মনে মনে এই বলে সেদিন চলে এলাম। আত্মসম্মান বরাবরই আমার বেশিই ছিল। তাই তো আমি ওই সুদর্শন পুরুষকে সেদিনের পর থেকেই ইগনোর করা শুরু করেছিলাম। সেটা ধীরে ধীরে যে আমার জন্য এতটা ভয়ানক হয়ে উঠবে তা স্বপ্নেও ভাবিনি। ভেবেছিলাম ইউএনও মশাই বাবার কাছে বিচার দেবেন আমার নামে। তবে তেমন কিছু হলো না। তেমন কিছু হলো না বলেই আমার চিন্তা কেন যেন হুড়হুড় করে বাড়তে থাকে। কারণটা নিজের কাছেও খুব একটা স্পষ্ট নয়। মানে এমন চিন্তা হচ্ছে এই আর কি। যাই হোক, এখন মূল কথায় আসি। আজকাল আমার বাহিরে বের হতে ভারী অসহ্য লাগে। বের হলেই একটা প্রশ্নের মুখে পড়ি সব সময়। সেটা নিয়েই বিস্তারিত বলছি। নায়েব সাখোয়াত অর্থাৎ সেই ইউএনও, তার সাথে প্রথম আলাপের পর আবার দেখা হলো 2 দিন পর। আমি অস্বস্তিতে গাঁট হয়ে তার বাসা অতিক্রম করছিলাম। আগে যেমন মনের মধ্যে রঙিন প্রজাপতি উঠত, তেমন উড়ল না। উড়ল মাছি। মাছি কানের পাশে কেবল ভনভন করছিল। সে এক যন্ত্রণা। 21 বছরে এসে 17 বছরের কিশোরীর মতন ভাব করার কুফল ভালোই টের পাচ্ছিলাম। সকাল 10টার মতন বা তার একটু বেশি বাজছিল তখন। অন্য দিনের তুলনায় সেদিন একটু দেরি করেই বের হয়েছিলাম। স্বাভাবিকভাবেই ওনার অফিসে থাকার কথা। আমি তবুও শান্তি পাচ্ছিলাম না। বাসার পাশেই অফিস। একেবারে 9টা-10টায় যে যাবে এমন তো কথা নয়। যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই প্রবাদগুলো আসলে আমার সাথে কেন অক্ষরে অক্ষরে পালন হয় আমি বুঝে পাই না। তার বাসার গেট পেরিয়ে আসছিলাম, অমনি পিছন থেকে ডাক এলো জোর আওয়াজে, পত্রলেখা কোথায় যাও? আমি পুরো চমকে গেছিলাম।
পিছন ফিরে নায়েব সাখাওয়াত লোকটাকে দেখার জন্য প্রস্তুত ছিলাম না। একটু চমকে গিয়েছিলাম বটে, তবে মনের কোথাও একটু পুলকিতও হয়েছিলাম। স্কাই ব্লু শার্ট আর কালো প্যান্ট পরিহিত সেই যুবককে দেখতে যে অতি সুদর্শন লাগছিল তা তো আমি আর অস্বীকার করতে পারি না। নিঃসন্দেহে সে সুপুরুষ। তবে ব্যবহার আর নাই বা বললাম, সেদিন কি অপমানটাই না করেছে আমায়, এই ভেবে আবারও গর্জে উঠেছিল আমার মনের ভিতরটা। আমি আবার সামনের দিকে ফিরে হাঁটা শুরু করলাম। বিশেষ লাভ হলো না। তার পুনরায় ডাকে আবারও থামতে হলো। বর্তমানে সে উপজেলার মাথা, তাকে তো আর এমন অবমাননা করার ক্ষমতা আমার নেই। সে বলল, তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম, উত্তর না দিয়ে এভাবে চলে যাচ্ছিলে কেন? ম্যানার জানো না? আবারও সেই অপমান করলো। আমি আমতা আমতা করে বললাম, স্যার, আসলে আমি ঠিকভাবে শুনতে পাইনি, খুব তাড়া তো, তাই আবার হাঁটা ধরেছিলাম। তুমি যখন শুনতে পাওনি তখন উচিত ছিল পুনরায় ভদ্রভাবে কথাটা জানতে চাওয়া। সরি স্যার। কোথায় যাচ্ছিলে? কলেজে। জি? এত দেরি? তুমি তো দেখছি এসব ব্যাপারে খুব অলস। এমনিতে বান্ধবীর জন্মদিনে, ফাংশনে 8টায় সেজে গুজে বের হও, একের পর এক অপমান। আমার মুখটা চুপসে গেল। তিনি বললেন, চলো। কোথায়? তোমাকে কলেজে পৌঁছে দিই। না না, আমি নিজেই যেতে পারবো, একটা রিক্সা পেলেই হলো। রিক্সা তো আর খুব বেশি স্পিডে যেতে পারবে না। ক্লাস শুরু হয় কটায় তোমার? 10টায়। অলরেডি 10টা বেজে 35 মিনিট হলো, আর কত দেরি করবে? নাকি কলেজ যাবে না অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছো? লোকটা আমায় এই কথা দ্বারা কি বোঝাতে চাইলো? আমি বিএফ নিয়ে ডেটিংয়ে যাচ্ছি? বৃত্তৃষ্ণায় মুখ মুচকে গেল। গাড়িতে ওঠো। আমি তবুও ঠায় দাঁড়িয়ে। তার সাথে আরও দুজন ছিল। খেয়াল করলাম তারা ভ্যাবলার মতন চেয়ে আছে। তারাও বোধহয় অবাক হচ্ছে। নায়েব সাখাওয়াত এবার সেই লোকগুলোর উদ্দেশ্যে বলল, আপনার বরং অন্য গাড়িতে আসুন, আমি একটু ব্যক্তিগত কাজ ছেড়ে আসছি। আমার তখন চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। ব্যক্তিগত কাজ মানে? এই লোক এমন কেন করছে? অগত্যা সেদিন তার গাড়িতেই যেতে হলো। কলেজ গেটে যখন গাড়ি থেকে নামছিলাম, চারিদিকে উৎসুক জনতা। ইউএনওর গাড়ি থেকে নামছি, আর এটা নিয়ে তারা বুঝি ভাববে না? রাস্তার পাশে চায়ের স্টলে সিহাবকেও দেখলাম, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি আর মাথা ঘামানোর সময় পাইনি, কারণ সেখানে যে একজনই কিলবিল করছিল তখন। এতগুলো অপমান করেছে, তার একটা প্রতিশোধ কিভাবে নেব সেই চিন্তাই করছিলাম কেবল। এরপর একদিন বিকেলে রেস্টুরেন্ট যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম। সামনে যেতেই তার দেখা। তিনি মাঠে কিছু একটা করছিলেন হয়তো। আমাকে দেখেই বললেন, এই পত্রলেখা, কোথায় যাও? ঘুরতে। কেন? ওই দিন গিয়েছিলে না, আবার কেন যাচ্ছ? আমার কাজই ঘোরাঘুরি করা, তাই সব সময় ঘুরি। পড়ালেখায় তো শুনেছি বেশি একটা ভালো না, তা এসব রেখে পড়তে বসো, সেটা ভালো হবে। এখন যাচ্ছ, যাও, তাড়াতাড়ি ফিরে আসবে। সেদিন এতটুকুই কথা হলো। তারপর আবার একদিন দেখা হয় পলাশ কাকের বাসার সামনে। তখন সকাল 7টা বাজে। আমার সেদিন প্রাইভেট ছিল। স্যার গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখিয়ে দেবে বলেছিলেন, কারণ আমার পরীক্ষা চলছিল তখন, পড়ার খুব চাপ। ও, বলতে তো ভুলেই গেছি, আমি কিন্তু অনার্সে পড়ছি, ইন্টারে নয়। আমাদের এখানকার সরকারি কলেজে পড়ি। তো আমি সকালে আবহাওয়া উপভোগ করছিলাম আর হাঁটছিলাম। হঠাৎ দেখি তিনিও আমার সামনে থেকে আসছেন। দেখে মনে হচ্ছে হাঁটতে বের হয়েছে। আমাকে দেখে বললেন, কি ব্যাপার পত্রলেখা, কোথায় যাও? উফ, পত্রলেখা, কোথায় যাও? এই কথাটা শুনে গা জ্বলে যায় আমার। আমি বললাম, প্রাইভেটে যাচ্ছি। কোথায়? মেন রোডে। একা একাই যাচ্ছ? জি। এত সকালে একা একা যাওয়ার কোনো মানে হয়, তাও আবার মেন রোড? আচ্ছা চলো, আমি পৌঁছে দিই। না না, আপনি কেন কষ্ট করবেন অযথা, আমি নিজেই যেতে পারবো। কষ্ট তোমাকে কে বললো? আমি তো হাঁটতেই বের হয়েছিলাম, কিন্তু এখন হেঁটে গেলে তো খুব দেরি হবে। তাছাড়া আমি গেটের সামনে গেলে রিক্সা পাবো, তাহলে রিক্সা করিয়ে যাব। না না, আমি আপনার সাথে যাব না। কেন? আমার সাথে গেলে কি হবে? এবার অনেক দিনের ক্ষোভ বের করে ফেললাম। বললাম, কি হবে আর না হবে আপনি বুঝতার হলে বুঝতেন, আর তাছাড়া আমি যাব না বলেছি তো। আপনি কে এত জোর করার? এভাবে কথা বলছো কেন তুমি? তাহলে কিভাবে বলবো? মানছি আমি একটা ভুল করেছিলাম আপনার নাম ব্যবহার করে, তাই বলে দিনের পর দিন এটা কেমন টর্চার করছেন? বাসা থেকে বের হতে পারি না, সেই এক কথা। পত্রলেখা, কোথায় যাও? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যেতে পারি, আমি অ্যাডাল্ট। আপনি পারেন না বারবার এমন করতে। আপনার আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অধিকার নেই।
আপনি এত শিক্ষিত আর এটা বোঝেন না? আমি না হয় মজা করে বলেছি একটা কথা, আপনি কি সেটা সত্যি মনে করে নিয়েছেন? নিজেকে আমার বাগদত্তা ভাবা শুরু করেছেন? আপনি বুঝি আমার মতোই পাগল? আমি না হয় বেকুবের মতন বললাম, সেসব তো আর হতে যাচ্ছে না। দেখুন, অনেক দিন এসব সহ্য করেছি, আর পারবো না। আপনার এসব করা বন্ধ করা উচিত। আপনি কি বুঝতে পারছেন? এতগুলো কথা বলে আমার দম ফুরালো যেন। তিনি কিছুই বললেন না, তার চোখে মুখে বিস্ময়। আমি এবার একটু নরম হয়ে বললাম, সরি, এভাবে বলা ঠিক হয়নি। তবে আমি ভুল কিছু বলিনি, মনে কিছু নিবেন না। এই বলে চলে এলাম সেদিন। ভেবেছিলাম তার গায়ে কথাগুলো লাগবে, কিন্তু কুকুরের লেজ যেমন সোজা হয় না, আমাদের ইউএন সাহেবেরও টেরা বেঁকা কথা আর কাজকর্ম কখনো সোজা, সুন্দর, সহজ আর সরল হবে না। এরপরেও বেশ কয়েকবার দেখা হয়েছিল। সে বেশ স্বাভাবিকভাবেই বলতো, পত্রলেখা, কোথায় যাও? তবে আমি আর কিছু বলতাম না। তাকে সোজা মেন গেটের রোডে দেখলেই সাইড রোডে হয়ে চলে যেতাম। আবার কখনো কখনো তাকে অন্য রোডে দেখলে আমি সোজা রোডে চলে যেতাম। মানে তার ওই বিরক্তিকর প্রশ্নের সম্মুখীন হওয়া যাবে না, কোনো মতেই না। বেশ কিছুদিন এভাবে জীবন যখন পার হচ্ছিল, আমি তখন ক্লান্ত হয়ে গেছিলাম। চারপাশ অসহ্য লাগতো। একদিন বিকেলে ছোট বোনকে নিয়ে ফুচকা খেতে বের হয়েছিলাম। সন্ধ্যার একটু আগে বাসায় এসে দেখি গ্রাম থেকে চাচা এসছেন। শুধু চাচা নয়, ছোট মামাও এসেছেন। বলে রাখা ভালো, আমরা এখন যেই উপজেলাতে আছি এটা কিন্তু আমাদের স্থায়ী ঠিকানা। কেবল এখানে কোয়ার্টারে থাকি, এটাই হলো তফাৎ। আগে নিজস্ব বাড়িতেই ছিলাম, তবে বাবার আর আমাদের স্কুল কলেজ আসা যাওয়ার সমস্যার কারণে আর পড়ালেখার একটু অগ্রগতির জন্যই কোয়ার্টারে বাসা নিয়েছি। এখান থেকে আমাদের গ্রামের বাড়ির দূরত্ব বেশি হলে 30 মিনিট। সিএনজিতে আসা যাওয়া করা হয়, তো চাচা আসে মাঝে মাঝে, স্বাভাবিক। তবে ছোট মামাকেও দেখলাম, তাও আবার সব যেন গোল বৈঠকে বসেছে, মুখ ভঙ্গি অন্যরকম। আমি সালাম দিলাম, ভালো মন্দ জিজ্ঞেস করে রান্নাঘরে ঢুকলাম। মা এদিকে চুলায় চা বসিয়েছে, অন্যদিকে মনোযোগ সহকারে আপেল কাটছে। আমি তার পাশে দাঁড়িয়ে বললাম, কি ব্যাপার আম্মু, আজ হঠাৎ ছোট মামা আর চাচা একসাথে? এমনিতেই এসেছে, তোর আব্বু ডেকেছিল। ও। খটকাটা তবু দূর হলো না। বারবার মনে হচ্ছিল কোথাও গন্ডগোল রয়েছে। বেশিক্ষণ মাথা ঘামাতে হলো না। চাচার মামা আমার রুমে এলেন, পিছন পিছন আব্বু আম্মুও এলো। কেন যেন তাদের সবাইকে এভাবে আসতে দেখে আমার বুকের ভিতরটা কামড়ে উঠল। অজানা আশঙ্কা হলো। চাচা আমার বিছানায় বসে বললেন, পত্র, শোনো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। জি চাচা, বলেন। আসলে তোমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসছে। আগেও অনেক এসেছে এমন বিয়ের প্রস্তাব, বেশ ভালো জায়গা থেকেই এসেছিল। তখন আমরা তোমাকে জানাইনি। এটা জানানোর কারণ হলো সব দিক থেকেই যুক্তিসহ। ছেলের গ্রামের বাড়ি আমাদের 2 এলাকা পড়ে, কাছে ধারি। তবে ছেলে যখন ছোট ছিল তখন মা বাবা ভাই বোন সবাই মিলে তারা শহরে চলে যায়। বর্তমানে সেখানে নিজস্ব বাড়ি গাড়ি আছে, খুব ভালো বংশও তাদের। ছেলেরা ভাই বোন সবকটাই শিক্ষিত। ছেলে বিসিএস ক্যাডার, এইবার প্রমোশন পেয়ে এখানে মানে নিজের পৈতৃক উপজেলায় এসেছে। তুমি তাকে চিনবে, এখানকার ইউএনও নায়েব সাখোয়াত। ছেলে অত্যন্ত ভালো, ভদ্র, দেখতেও সুন্দর। বয়স খুব একটা বেশি নয়, ছাত্র ভালো, তাই প্রথমবারই প্রশাসন ক্যাডারে টিকে গেছে। বয়স ধরো 30 বা 31 হবে। বয়স আমাদের মতে অতটাও বেশি নয়, মানাবে ভালো। ছেলের বাবা মা তোমার বাবা মার কাছে বিনীতভাবে প্রস্তাবটা দিয়েছে। মূলত ছেলের পছন্দ হয়েছে তোমাকে। তারাও চাইছিল, ছেলের বিয়ে দিতে বয়স পার হয়ে যাচ্ছে যে। আর আমরাও সব দিক বিবেচনা করে দেখলাম এর থেকে ভালো প্রস্তাব আর হয় না। বিয়ে হলেও তুমি আপাতত এইখানেই থাকতে পারবে, কাছে ধারে। তাই বর্তমানে দূরে যাওয়ার সেই চিন্তাও নেই। আমরা তাই তাদের একটু আগে কল করে জানিয়েছি যে আমরা রাজি আছি। তুমি কি বলো? তোমার কোনো কিছু বলার থাকলে বলো। এতক্ষণ চুপ করে কান্না আটকে রেখেছিলাম। এবার আর পারলাম না, চোখের অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়লো। তারা বিয়েতে রাজি হয়ে গেছে, কনফার্ম করে দিয়েছে। এখন বলছে কিনা তোমার কিছু বলার থাকলে বলো। মানে কি? ছোট মামা আমার চুলে হাত বুলিয়ে বলল, শোনো, ছেলে ভালো, প্রস্তাবটা ফিরিয়ে দিই কিভাবে? সবাই তো তোর ভালো চায়। এমনটা ভাবিস না বিসিএস ক্যাডার তাই বিয়েতে রাজি হয়েছি। ডাক্তার ইঞ্জিনিয়ারও প্রস্তাব দিয়েছে, তবে তাদেরকে যোগ্য মনে হয়নি। তাছাড়া পাশের এলাকা চেনা জানার মধ্যে তো চাচারা চেনে ছেলেদের বাড়ি, সেখানকার মানুষজন কেমন তারা জানে। আর তুই তো সারা দেশ ঘুরতে চেয়েছিলি, এমন একজনকে বিয়ে করতে পারলে তুই তখন সব সুন্দর সুন্দর জায়গায় 2-3 বছর বা তারও বেশি সময় ধরে থাকতে পারবি। এরা দেখিস না
একবার এই জায়গায় ট্রান্সফার হয়ে যায়, কত নতুন নতুন জায়গা দেখবি। মন খারাপ করিস না, বিয়ে তো আজ বা কাল এমনিতেই দিতাম। আমার তো সেটা নিয়ে কষ্ট নয়। মামাকে কি করে বোঝাই যে আমি এই লোককে বিয়ে করব না। সেটা টাকলাই হলেও সমস্যা নেই, তবুও এই লোককে না। এই লোককে তারা ভালো বললো কেন? এটা আস্ত অভদ্র। আমি জানি এর আসল রূপ। আমাকে নাকি পছন্দ হয়েছে, বিয়ে করবে। শখ কত, করব না বিয়ে। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলাম না, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলাম। আব্বু আম্মু বোঝালো যে সব ঠিক হয়ে যাবে, কাঁদার মানে হয় না। বড় হয়েছি এখন, নাকি বিয়ে করার সময়, কত কথা যে বললেন। আমি শুধু ফ্যাচ ফ্যাচ করে কাঁদতেই থাকলাম। ভাবতেও অবাক লাগে, এই লোককে একসময় দেখার জন্য মরিয়া হয়ে উঠতাম, আর এখন যখন তার সাথে বিয়ে ঠিক হলো তো সহ্যই করতে পারছি না। আমার গ্রামের বাড়িতে এসেছি আজ সকালে। সব কাজিনরাও এসছে, আমার ফুপিরা আর বড় খালামণি আর মামারা সবাই এসছে। এখানে আসার আগেও আমি জানতাম না পরশু আমার বিয়ে, এসেই জানতে পারলাম। আমি যখন জানলাম তখন থেকেই দাদির রুমে বসে আছি। মৌমি আপু এলো আমার কাছে। মৌমি আপু আমার মামাতো বোন, গত বছর তার বিয়ে হয়েছে। বোন কম, আমরা বন্ধু বেশি। মৌমি আপু বলল, কি রে, তুই নাকি বিয়ে করতে চাইছিস না? আর আমি ভাবলাম তুই বুঝি বিয়ের আনন্দে পাগল হয়ে গেছিস, তাই তো একবার নিজে থেকে কল করে বললেই না কিছু। আমি ঝাপসা চোখে তার দিকে তাকালাম। এবার বোধ হয় তার টনক নড়ল কিছুটা। বলল, কি রে, বিয়েতে মন খারাপ করে বসে আছিস কেন? তোর তো তোর ক্রাশের সাথেই বিয়ে হচ্ছে। তোর এতক্ষণে হই হুল্লোড় করে চারিদিক মাতিয়ে রাখার কথা ছিল। আমি নড়ে চড়ে বসলাম এইবার। মৌমি আপুকে বললাম, উনি যে আমার ক্রাশ ছিল তা তুমি ছাড়া আর কেউই জানে না, তাই আস্তে কথা বলো। ছিল মানে কি, এখন নেই? ও এখন তো জামাই হবে। কিচ্ছু হওয়া লাগবে না, ওটা একটা বদলোক। আমি এখনো তাকে একটুও পছন্দ করি না, একটুও না। কেন, হয়েছে কি? আমি সব বিস্তারিত বললাম তাকে। সবটা শুনে মৌমি আপু বলল, বাহ, ইউএনও সাহেব তো একেবারে রোমিও টাইপের। কি সুন্দর তোর কেয়ার করেছে, আবার তুই এত কিছু বললি তোকে কিছুই বললো না, উল্টে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিল। ইস, এমন একটা যদি আমার কপালে জুটতো। তোমার সিদ্দিক ভাই ঠিক আছে, ওরকম একটা জুটলে বুঝতে কত ধানে কত চাল। পরদিন সকালবেলা সবকটা কাজিন ফেস প্যাক লাগিয়ে বসেছিল, আমাকেও জোর করে লাগিয়ে দিল। অনেকক্ষণ রূপচর্চা করার পর দেখলাম বেলা হতেই ওয়েডিং প্ল্যানারের লোকেরা হাজির। তারা এসে চারিদিক সাজাতে লাগলো। মন খারাপ থাকলেও সবার এই অতিরিক্ত আদরে নিজেকে স্পেশাল স্পেশাল লাগলো। সন্ধ্যায় পার্লার থেকে মহিলা দুজন আসে, একজন আমাকে সাজায় আর একজন তাকে সহযোগিতা করে পাশাপাশি আমার বোনেদের সাজিয়ে যায়। হলুদ অনুষ্ঠানে আমি কিন্তু গানের তালে একটু আধটু গা দুলিয়েছি, গান বাজলে আমার নাচতে ইচ্ছে করে। হলুদ অনুষ্ঠানেই আমার মেহেন্দি হলো, 2 হাত রাঙিয়েছিল মেহেন্দির রঙে। নায়েব কথাটা সেই হাতে সবচেয়ে বেশি ফুটে উঠেছিল, তখন আমি সত্যিই লজ্জা পেলাম। পরদিন ভোর 4টে থেকে তুমুল বৃষ্টি শুরু হলো। আমি ঘুমে বিভোর ছিলাম, তাই বুঝতে পারিনি। 5টার পর যখন ঘুম ভাঙে তখন এই অবস্থা দেখে আমি বনে গেলাম। ভাগ্যিস ওয়েডিং প্ল্যানারের লোকেরা শুরু থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল, তাই সাজসজ্জার তেমন কিছু হয়নি, সব ঠিক ছিল। সমস্যা হলো বাড়ির মোড়ের কর্দমাক্ত রাস্তাগুলোকে নিয়ে, তবে সেটার সমস্যা হলো না আর। ছোট মামা পরে ট্রাক এনে বালি আর ইটের কণা ফেলে দিয়েছে রাস্তায়। বাকিটা পথটো আমাদের বাড়ি পর্যন্ত পাকা করা আছে। আমি যখন মোবাইল হাতে নিয়েছিলাম তখন দেখি একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসছে। কৌতূহলবশত মেসেজটা পড়লাম। বাংলা অক্ষরে লেখা আছে, তুমি নাকি বিয়ে ভাঙার জন্য শেষে আর কোনো উপায় না পেয়ে হাঁড়িতে ভাত খেয়েছো, তাও আবার চেটে পুটে। দেখো, তুমি যত যাই করো না কেন, আমি কিন্তু তোমার পিছু ছাড়ছি না। বিয়ে তো আমি করেই ছাড়বো, আরও বৃষ্টি হলে হোক। আমি না হয় লুঙ্গি দিয়ে ভালোভাবে গুঁজ দিয়ে স্পেশাল ওই প্যান্টটা পরিয়ে যাব এই কাদামাটি পেরিয়ে। তবুও আমি আজ যাবই, আর হাঁড়িতে ভাত খাওয়ার জন্য তোমাকে একটা কঠিন শাস্তি প্রাপ্য, মনে রেখো। আমি মেসেজটা পড়ে দিশেহারা হয়ে গেলাম। এটা কোন পাগলের পাল্লায় পড়লাম, আর আমি কখন হাঁড়িতে ভাত খেয়েছি? তারপর মনে পড়লো গ্রামেগঞ্জে একটা প্রচলিত বাক্য আছে, বিয়ের সময় বা আগে বৃষ্টি হওয়ার মানে বউ পাতিল চেটেপুটে খাবার পেয়েছে। আর এই পাজি লোক এখন সেই প্রবাদ আমার ওপর ঝাড়ছে। আরে, আমি তো কাল মিষ্টি আর কেক খেতে খেতে হাঁড়ির খবর কি সেটাই জানতে পারলাম না, আর সেখানে নাকি চেটেপুটে খেয়েছি। নাম্বারটা তাৎক্ষণিক শাস্তি স্বরূপ টুস করে ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। 11টায় আমাকে আবারও পার্লার থেকে সাজাতে এলো।
আমার সাজতে সাজতে একটা বেঁচে গেল। 1:30টার পর বরপক্ষ হাজির। বেশ তাড়াতাড়ি এসেছে বলা যায়। এখন আমি বসে আছি দাদির ঘরে জানালার ধারে। বান্ধবীরা আর কাজিনরা সব জোট হয়ে বসে আছে। তারা কথা বলছে গেট থেকে কত টাকা তুলেছে সেই ব্যাপারে। আমি তাকিয়ে আছি। আমার চাচাতো বোন নিনিতা আমার সামনের দিকে তাকিয়ে। নিনিতা দাদিকে সানগ্লাস পরিয়ে দিচ্ছে আর দাদি তা নিয়ে হেসে কুটি কুটি হচ্ছে। দাদির দাঁত মাত্র 2টা, একটা উপরে একটা নিচে। হাসলে যে কি দারুণ লাগে, মনে হয় 8 বছরের ফোকলা দাঁতের মেয়ে হাসছে। আমার হঠাৎ করে কান্না পেয়ে গেল। আমার দাদিটার যে বয়স কমে যাচ্ছে। বুড়ো হওয়া যে বয়স বাড়া নয়, মূলত বয়স কমা। দিন দিন জীবনের অন্তিম দিক এগিয়ে যাওয়া। আমি তখনও বলিনি দাদি কেন আমাকে বিশেষ ভালোবাসেন। দাদির মা আমার বড় মা আর কি। ওনার নাম ছিল পত্রলেখা। দেখতে নাকি খুব সুন্দর ছিলেন। লম্বা চওড়া ফর্সা রঙের সেই পত্রলেখার চোখগুলো আমার সাথে ভীষণ মেলে নাকি। আমার দাদি আমি হওয়ার পর আমাকে কোলে তুলে নিয়ে পর বলেন, এই তো আমার আম্মা, আমার কাছে আবারও এসেছে। দাদি সক্ষরে নাম দিলেন পত্রলেখা। পুরনো আমলের নাম, তবে আমি মনে করি পুরনো আমল হলেও এখনকার আমলে এই নামটা সবচেয়ে নতুন এবং সবচেয়ে ইউনিক। এই নাম রাখার জন্য আমি আমার দাদিকে ভালোবাসার থেকেও আরেকটু বেশি ভালোবাসি। তবে সেটা বোধ হয় কোনোদিন বলা হবে না। 3টের মধ্যে বিয়ে পড়ানো হলো। ভাগ্যের লিখন মেনে নিয়ে নতুন জীবনে পা রাখলাম। আমি চাইলেই বিয়েটা ভাঙতে পারতাম হয়তো, তবে বাবা আর চাচার মুখের ওপর এত বড় কথা বলার ক্ষমতা আমার কোনো কালেই ছিল না। নায়েব নামের বদ লোকটাকে দেখলাম ঘি রঙা শেরওয়ানি পরে এসছে। আমি ভেংচি কাটলাম। যদিও সুন্দরই লাগছিল, তবে সেই সুন্দর আমার চোখে লাগলো না। এই লোক আমাকে কম অপমান করেনি, কম জ্বালায়নি। আজ সকালেও একটা আলতু ফালতু মেসেজ পাঠিয়েছিল। বিদায় বেলায় খুব কান্না করছিলাম, খুব খুব খুব। এত কষ্ট যে হবে তা আমি বুঝতেই পারিনি। শ্বশুর বাড়িতে যখন গেলাম তখন দেখলাম সেখানে এলাহি কাণ্ড। তাদের বিরাট বড় বাড়ি, তবে এটা তার বাবার 4 ভাই মিলেই করেছে। একটা সুন্দর রুমে আমাকে বসিয়ে সবকটা চলে গেল। আমি উপলব্ধি করলাম শ্বশুর মশাই আর শাশুড়ি মা ভীষণ ভালো। এমনকি ননদটার ব্যবহার দেখেও বুঝলাম আমাদের জমবে ভালো। তবে যাকে দেখিনি এখনো, দেখলে হয়তো চিনতে পারিনি। অনেক লোকের ভিড়ে চেনা মুশকিল। আর সে আসেনি পরিচিত হতে, তবে ভাসুরকে দেখেছি। নম্রতা ছিল তার আচার আচরণে। ইউএন মশাই এসেছেন যখন তখন আমি ঘুমে ঢুলুঢুলু করছি। তিনি এসেই আমার পাশে বসলেন। বললেন, এগুলো পরে এখনো বসে আছো কেন? যাও এসব চেঞ্জ করো। আমি তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালাম। সে বলল, কি বলছিলে না আমাদের মধ্যে কখনো কিছু হওয়ার নয়? এখন হলো তো। তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। আমার রাগে দুঃখে কান্না এসে গেল। এখন থেকেই খোঁচা মারা কথা শুরু? সে বলল, আগে ফ্রেশ হয়ে এসো। কোনো কিছু করার আগে রিল্যাক্স ফিল করতে হবে শুরুতে। যাও যাও। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সে বিছানায় গা এলিয়ে দিয়েছে। বললাম, আপনি কেন গা থেকে এটা খুলছেন না? খুলে ফেলবো? হ্যাঁ। আমি ভাবলাম তুমি আমাকে এভাবে দেখে কাটিয়ে দিতে চাও সারা রাত। তোমার মনে যে অন্য কিছু চলছে তা আমি জানবো কিভাবে? কি চলবে? ওই বাসর রাত আর কি। ছি, আপনি একটা অসভ্য দেখছি। বউয়ের সাথে অসভ্যতা জায়েজ আছে। উনি ফ্রেশ হতে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর উনি বের হয়ে এলেন। আমার পাশে বসে বললেন, তুমি কি আমাকে অপছন্দ করো? হ্যাঁ। কেন? আপনার কাজকর্মের জন্য। আর আপনি কত বুড়ো লোক। অত একটা বুড়ো না। আচ্ছা থাক, তুমি চাইলে বলতে পারো। এখন যেহেতু বউ হয়েছ, যা ইচ্ছে তা বলতেই পারো, কোনো আপত্তি নেই। এই, আপনার লজ্জা নেই? আমি আপনার হাঁটুর বয়সী। আমাকে কিভাবে বিয়ে করেন? আপনি জানেন আমার মাত্র 21 বছর বয়স। আপনি 31 বছরের বুড়ো একটা লোক। তখন তো কিছু বললেন না। আর বয়স একটু বেশি হলেও মনের দিক থেকে আমি এখনো 25 বছরের আছি। আহারে 25 বছর! এই, আপনি আর মেয়ে পাননি বিয়ে করার জন্য? তোমার মতন পাইনি। আপনি আমাকে কবে থেকে পছন্দ করেন? কই, আমাকে তো বলেননি। তুমি যেদিন শিহাবকে বলেছ আমি আর তুমি বিয়ে করতে চলেছি, সেদিন থেকেই। আজব ব্যাপার। এই 1 মিনিট আপনি জানেন কিভাবে যে শিহাবকে আমি এসব বলেছি? তুমি হয়তো জানো না, শিহাব আমার ফুফাতো ভাই। আজকে বিয়েতে ছিল, খেয়াল করনি হয়তো। তবে কালকে দেখা হতে পারে। তো তুমি যখন বললে আমাদের বিয়ে ঠিক করা, তখন সে চমকে গিয়েছিল। স্বাভাবিক, আমার বিয়ে আর সে আমার ফুফাতো ভাই হয়ে জানবে না। সে রাতেই আমার সাথে দেখা করতে এসেছিল সে। এসে সব বলল। কৌতূহলবশত আমি বললাম, কোন মেয়ে, ছবি আছে কিনা।
যেহেতু সে প্রেমিক মানুষ, তাই ছবি তার ফোনেই ছিল। বিশ্বাস করো, আমি তখন দেখেই তোমার প্রেমে পড়লাম। তবে ওকে বুঝতে দিইনি। এর পরদিন আমি তোমার জন্য নিজে থেকে অপেক্ষা করছিলাম। তোমার প্রতি এত পজিটিভনেস দেখিয়েছি, সবটাই ওই ফিলিংস থেকে। তবে তুমি যখন আমায় কথা শোনালে, তখন আমার কষ্ট হয়েছে, রাগ হয়েছে, কিন্তু তোমাকে কিছু বলতে পারিনি। সেই রাত আমার ঘুম হলো না, শুধু মাথায় তোমার কথাই ঘুরছিল। আমি কে? তখনই ভাবলাম আমার তোমার কিছু হওয়ার দরকার। মাকে কল করে পরদিন আসতে বললাম। মা এলেন 2 দিন পর। তারপর মা তোমাকে দেখলেন, পছন্দ হলো। তারপর তো আমি চুপ করেই রইলাম। ভালো লাগছে না কথা বলতে। রুমে যখন এসেছিলাম, তখন বারান্দা দেখলাম। সেই বারান্দার দিকে হাঁটা ধরলাম। পিছন থেকে তিনি বললেন, এই পত্র লেখা, কোথায় যাও? আমি পাত্তা দিলাম না। বারান্দার ফ্লোরে পা ছিটিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর রুমের আলো নিভে গেল। উনি আমার পাশে এসে বসেন, মৃদু গলায় বলেন, পত্রলেখা, তোমাকে বোধহয় ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আমি চোখ তুলে তার দিকে তাক করলাম। সে শান্ত চোখে তাকিয়ে শীতল গলায় বলল, আমি 32, ওয়ান না। এবার হু হু করে কেঁদে উঠলাম। সব 2 নাম্বারই কেন আমার সাথেই হবে? তিনি আমার মাথা নিজের কাছে টেনে বুকে রাখলো, বলল, থাক, কাঁদে না। বুড়ো বড়রা কিন্তু বেশি ভালোবাসতে জানে। আমার সেই কান্নায় শেষ হয় না। এই লোকটাকে যে আমি নিজের করে পেয়েছি, এটা বিশ্বাসই হয় না। এই লোকের একটু পাত্তা পাওয়ার জন্য আমি কত সেজেগুজে তার বাসার সামনে ঘুরঘুর করছিলাম। আর এখন আমি তার বুকে মাথা গুঁজবার ঠাঁই পেয়েছি। আমার কান্না তো আর বুড়ো হওয়াতে নয়। আমার কেনতা আমার মনের গহীনে কোথাও লেখা রয়েছে। আজ আমার কাছে পত্র লেখা, কোথায় যাও কথাটা এত মধুর লাগছে কেন? পরদিন সকালে আমার শিহাবের সাথে দেখা হয়েছিল। আমাকে দেখে সে চোখ মুখ কেমন কালো করে ফেলেছিল। হয়তো আমার মশকরাটা সত্যি হয়েছিল বলেই সে আমার উপর রাগ করেছিল, কারণ সে আমাকে সত্যিই পছন্দ করত। আমি আরও আগে থেকেই তো সেটা জানতাম। তারপর ধীরে ধীরে আমি আমার ক্রাশের সাথে সুখের জোয়ারে ভেসে সংসার করা শুরু করলাম। তার বুকেই মিলল আমার পরম শান্তি। তার সেই ডাক আজও আমার বুকে শিহরণ জাগায়। পত্রলেখা, কোথায় যাও? প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।